কিছু কিছু মুভি এমন থাকে যে সেটা আপনাকে হাসাবে, আবার অবাকও করে দেবে, আবার ভাবতে বাধ্যও করবে যে এরপরে আসলে কি হবে। আজকের মুভিটাও ঠিক একই রকম, যে মুভিতে আপনি ইমোশন, রোমান্স, কমেডি, ড্রামা এছাড়া ধামাকাদার টুইস্টও পাবেন। তো এই সবকিছু মিলে আশা করি আজকের মুভিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া মুভি ও সুকুমারী। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুটা হয় রাতের বেলায়। গ্রামের ভেতরে রাতের বেলা বেশ কয়েকজন কিডন্যাপার ঘুরে বেড়াচ্ছিল। তাদের টার্গেট ছিল গ্রামের ছোট ছোট বাচ্চাদের। এরপরে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি থেকে ছোট বাচ্চাদের কিডন্যাপ করে নিত। তো একদিন যখন সেই কিডন্যাপাররা বাচ্চাগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, তখন একটা বাচ্চা চিৎকার করে ওঠে। পাশের বাড়িতে ঘুমিয়ে থাকা ছোট্ট একটা মেয়ের কানে সে শব্দ পৌঁছে যায়, আর সে তার বাবাকে জাগিয়ে তোলে। তার বাবা যখন বাইরে চলে আসে, সে বোঝার চেষ্টা করে সেখানে আসলে হচ্ছেটা কি। এদিকে কিডন্যাপাররা দেখে ফেলে যে তাদের কাজের একটা সাক্ষী রয়ে গেছে, আর এই লোকটা যদি গ্রামবাসী এবং পুলিশের কাছে মুখ খুলে দেয় তাহলে তাদের 12টা বেজে যাবে। তাই তারা সেই লোকটাকে সেখানেই পেটাতে থাকে। ছোট্ট মেয়েটি এটা দেখে সেখানে চলে আসে। সেই কিডন্যাপারদের মধ্যে কয়েকজন ছোট্ট মেয়েটাকে দেখতে পায়, আর তাদের কাছে এটা একটা মেঘনা চাইতে বৃষ্টির মতো আরো একটা বাচ্চা। তাই মেয়েটিকেও তাদের সাথে তুলে নেওয়ার জন্য একজন লোক ছুটে আসে। কিন্তু যখনই ছোট্ট মেয়েটাকে সে স্পর্শ করে, তার পুরো গায়ে কারেন্টের শক লাগে, আর সে দূরে উড়ে গিয়ে পড়ে যায়। এদিকে সেখানে হইচই এবং চিল্লাচিল্লির শব্দ শুনে পুরো গ্রামবাসী জেগে যায়, আর তারা লাঠিকাঠটা নিয়ে সেখানে চলে আসে। আর এটা যখন সেই কিডন্যাপাররা দেখে, তারা বুঝতে পারে এখানে আর থাকা যাবে না, থাকলে তারা ধরা পড়ে যাবে। যার ফলে সেই বাচ্চাগুলোকে রেখেই তারা সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা সেই কিডন্যাপারদের দেখে চিনে ফেলে, কারণ গ্রামে এর আগেও এরকম আরো কয়েকবার ঘটনা ঘটেছে। এদিকে পুরো গ্রামবাসীর কাছে সেই ছোট্ট মেয়েটা পুরো একজন ফেরেশতার মতো, কারণ এই মেয়েটা না থাকলে গ্রাম থেকে বেশ কয়েকজন বাচ্চা চুরি হয়ে যেত। এতে মেয়েটির বাবা খুশি হওয়ার চাইতে তার মনে ভয়টাই বেশি কাজ করে। এছাড়া সেই কিডন্যাপাররাও তাদেরকে হুমকি দিয়ে গিয়েছিল যে তারা আবারও ফিরে আসবে, আর এই জন্য নিজের মেয়েকে বাঁচাতে সেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। আসলে লোকটার স্ত্রী আগেই মারা গিয়েছিল, এই জন্য সে তার ছোট্ট মেয়ে সুকুমারীর উপরে আর কোনো বিপদ আসতে দিতে চায় না, আর তাই সবকিছু ভেবেই সে সিদ্ধান্তটা নেয়। বাবা আর মেয়ে দুজনেই অজানার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তারা জানতো না যে তাদের পরবর্তী গন্তব্যটা কোথায় হবে। সকালবেলা যখন সুকুমারীর বাবা তাকে নিয়ে একটি গ্রামে পৌঁছায়, সেই গ্রামেই দেখা যাচ্ছিল এক অদ্ভুত সমস্যা। আসলে সেই গ্রামে ভালো চিকিৎসার কোনো ব্যবস্থাই ছিল না, যার ফলে গ্রামে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিল, আবার বিনা চিকিৎসায় কেউ কেউ মারাও যাচ্ছিল। আর এতে গ্রামবাসীরা অনেক পেরেশানির মধ্যে ছিল। তারা গ্রাম প্রধান এবং তার স্ত্রীর উপরে নিজেদের ক্ষোভ ঝাড়তে শুরু করে, আর সেখানেই পৌঁছে যায় সুকুমারীর বাবা। সুকুমারীর বাবার চিকিৎসা করতে পারত। সে দেখতে পায় সেখানে গ্রামবাসীরা একজন অসুস্থ মেয়েকে নিয়ে এসেছিল, আর গ্রাম প্রধানকে চিকিৎসার কথা বলছিল। তখনই সুকুমারীর বাবা সাথে সাথে মেয়েটার ট্রিটমেন্ট করে, আর মেয়েটার অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করে। এটা দেখে গ্রাম প্রধান সুকুমারীর বাবার উপরে ইমপ্রেস হয়ে যায়। সে ভাবতে থাকে, যদি এমন একটা লোক গ্রামে থাকে তাহলে গ্রামের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হবে। তাই গ্রাম প্রধান সুকুমারীর বাবাকে জিজ্ঞেস করে সে কি করে আর কোথায় যাচ্ছে। তখনই সুকুমারীর বাবা বলে, আসলে সে নতুন কাজের খোঁজে সে এখানে এসেছিল। সে এবং তার মেয়ে নতুন থাকার জায়গা খুঁজে বেড়াচ্ছে। তখনই গ্রাম প্রধান তাকে বলে এই গ্রামেই সে যেন থেকে যায়, এই গ্রামে থাকলে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। সুকুমারীর বাবাও এতে রাজি হয়ে যায়, আর এই গ্রামে সুকুমারীর নতুন জীবন শুরু হয়ে যায়। সুকুমারীকে স্কুলে ভর্তিও করিয়ে দেওয়া হয়, আর সেখানে বাচ্চাদের সাথে এবং গ্রামবাসীদের সাথে সুকুমারী ধীরে ধীরে মিলেমিশে যায়। সুকুমারীর সাথে স্কুলে মিনা নামের একটি মেয়ের পরিচয় হয়। দেখা যায় মিনাকে কয়েকজন ছেলে মিলে পেরেশান করছিল। এতে সুকুমারীর মায়া হয়, আর সে মিনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সেখানে একটা ছেলেকে স্পর্শ করতে সেই ছেলেটির গায়ে কারেন্টের শক লাগে, আর সে উড়ে গিয়ে দূরে যেয়ে পড়ে। আর এটা দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় সবাই। অন্যদিকে মিনা বুঝতে পারে সুকুমারী সবার থেকে আলাদা, তার ভেতরে অদ্ভুত এক শক্তি রয়েছে। আর এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায়। এদিকে দেখা যায় সুকুমারীর বাবা এটা নিয়ে চিন্তিত ছিল, খুশি ছিল না। সে সবসময় চাইছিল সুকুমারীর এই সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই জন্য সুকুমারীর বাবা সুকুমারীকে অনেক ডক্টরের কাছেও নিয়ে যায়, কিন্তু কোনো ডক্টরই আসল রোগটা ধরতে পারে না যে সুকুমারী
কাউকে স্পর্শ করলেই তারা ইলেকট্রিক শক কেন খায়, সুকুমারীর ভেতরে ইলেকট্রিক কেন তৈরি হয়। আর এতে করে দিন দিন সুকুমারীর বাবার পেরেশানিটা বেড়েই যাচ্ছিল। এদিকে ধীরে ধীরে সুকুমারীর এই বিষয়টা যখন গ্রামে ছড়িয়ে পড়ে, তখন মিনার মা মিনাকে সাবধান করে দেয় এবং বারণ করে দেয় যাতে সে সুকুমারীর সাথে মেলামেশা না করে। কিন্তু সুকুমারী আর মিনা দুজনেই খুব ভালো বান্ধবী ছিল, তাদের বন্ধুত্বটাও ছিল অনেক গভীর। এই জন্য মিনা তার মায়ের নিষেধ অমান্য করেই সুকুমারীর সাথে মেলামেশা করতে থাকে, আর তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। এদিকে গ্রামের একজন বয়স্ক লোক গ্রামের বাচ্চাদের শেখাচ্ছিল একসাথে মিলেমিশে একই পরিবারে থাকার গুরুত্বটা আসলে কতটা। নিজের পরিবারের সাথে একসাথে মিলেমিশে থাকার মতো সুখ আর কোথাও নেই। এই কথাগুলো সুকুমারীর মন ছুঁয়ে যায়। তখনই তার নিজের পরিবারের কথা মনে পড়ে, তার মায়ের কথা মনে করে। যখন সে তার মায়ের সাথে সময়গুলো কাটাতো সেই সময়ের কথা সে মনে করে, আর তার মনটা খুশিতে ভরে ওঠে। এরপরে আবারও যখন তার মায়ের মৃত্যুর কথা তার মনে পড়ে, তার মনটা কষ্টে ভরে যায়। আর ওই সময়টাতে মিনা তাকে সান্ত্বনা দেয়, মিনা তার পাশে দাঁড়ায় সব সময়। আর এভাবেই তাদের বন্ধুত্বটা গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে। এরপরেই অন্য একটা পরিবারকে দেখানো হয়। সেই বৃদ্ধ লোকের 3টি ছেলে ছিল, যার মধ্যে 2জন বিয়ে করে ফেলেছে, আর তাদের ঘরে ছেলে মেয়েও হয়ে গেছে। সেই 2 ছেলে তাদের বৃদ্ধ বাবার দায়িত্ব নেওয়ার পরিবর্তে উল্টো তার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ঝগড়াঝাটি করত। তাদের কাছে বাবার থেকে বাবার কাছে থাকা সম্পত্তিটাই বড়। আর এ থেকে বৃদ্ধ লোকটা বুঝতে পারে যদি সে তার সম্পত্তিগুলো 2 ভাইয়ের নামে লিখে দেয়, তাহলে এই পরিবারটা কখনো আর এক থাকবে না এবং দুজনের মধ্যে খুনোখুনি লেগে যাবে। তাই সেই বৃদ্ধ লোকটি ঠিক করে তার সব সম্পত্তি সে তার নাতিদের লিখে দিয়ে যাবে। তার 2 ছেলের ঘরেই 2টো ছেলে ছিল, আর দেখা যায় তারাও তার বাবা আর চাচার মতো একে অপরের মধ্যে ঝগড়াঝাটি করত। তখন তার ছোট চাচা, যে তখনও বিয়ে করেনি, সে তাদেরকে এসে বোঝায়, বলে যেখানে তোমার বাবা এবং চাচারা সবসময় ঝগড়া লেগেই থাকে, সেখানে তোমরাও একই কাজ কেন করছো। কিন্তু চাচার সেই কথা সেই 2জন ছেলের মধ্যে কোনো প্রভাবই ফেলে না, তারা তাদের মতো লড়াই করতেই থাকে। এদিকে সেই বৃদ্ধ লোক নতুন একটা আইডিয়া বের করে আর সেই অনুযায়ী প্ল্যান তৈরি করে। আর এর কিছুদিন পরে সেই বৃদ্ধ লোকটা মারা যায়। আর এরপরে সেই পরিবারের চিত্র পুরোপুরি ভিন্ন হয়ে যায়, একেবারে বদলে যায়। ঘটনা চলে যায় এরপরেই বেশ কয়েক বছর পরে, যেখানে সেই 2টো ছোট ছেলে বড় হয়ে গেছে, যাদের মধ্যে একজনের নাম ছিল ইয়াদগিরি। ইয়াদগিরি এখন রাজনীতিতে নাম লিখিয়েছে। ইয়াদগিরি নিজেই একটা রাজনৈতিক পার্টি খুলেছে। ইয়াদগিরি এরপরে যেখানেই যেত না কেন, তার পার্টির লোকেরা সেখানে আগে থেকেই ব্যানার এবং লোক নিয়ে উপস্থিত থাকতো, হাততালি দিত, দাঁড়িয়ে সম্মান জানাতো, যেটা দেখে মনে হতো পুরো গ্রাম ইয়াদগিরিকে সাপোর্ট করে। অন্যদিকে ইয়াদগিরি যে আরো এক ভাই ছিল, মানে কাজিন ব্রাদার, সে বিপরীত এক রাজনৈতিক দলে যোগ দেয়, যে রাজনৈতিক দলের লিডার ছিল গুরু। ইয়াদগিরির এই জনপ্রিয়তা দেখে গুরুর চিন্তা হতে শুরু করে। তার ভয় হচ্ছিল মানুষ যেভাবে সাপোর্ট করছে, ইয়াদগিরি যদি নির্বাচনে জিতে যায় তাহলে কি হবে। তখনই গুরুর দলের একজন লোক এসে সবকিছু ফাঁস করে দেয় আর বলে ইয়াদগিরির যেসব সাপোর্টারদের দেখে সে ভয় পাচ্ছে তারা আসলে বেশিরভাগই নকল, তাদেরকে টাকা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে যাতে মানুষ ভাবে যে ইয়াদগিরি গ্রামে অনেক জনপ্রিয়। এমনকি সে যখন ভাষণ দিত আর সেই ভাষণ দেওয়ার পরে লোকেরা যে হাততালি দিত সেটাও নকল, সেটা ছিল রেকর্ড করা একটা অডিও যেটা বাজানো হতো। অর্থাৎ ইয়াদগিরি যে গ্রামে জনপ্রিয় এটা ইয়াদগিরি সবাইকে দেখাতে চাইতো, সেটা নকল করে হলেও হোক। বাস্তবতা হচ্ছে ইয়াদগিরিকে তার গ্রামের মানুষ তেমন পছন্দ করত না। এইসব শোনার পরে গুরু একটু শান্তি পায়, যার ফলে ইয়াদগিরি সেখানে আসার সাথে সাথেই গুরু এবং তার লোকেরা তাকে নিয়ে হাসি মজা করতে থাকে। আর এটা যখন ইয়াদগিরি শুনতে পায় সে প্রচন্ড রেগে যায়। সে চলে আসে গুরুর সাথে লড়াই করার জন্য। ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধ লোক আরও একজন লয়ার চলে আসে, তাদেরকে থামিয়ে দেয়। এরপরে ইয়াদগিরি এবং তার ভাই চলে আসে বাড়িতে আসার পরেই দেখা যায় 2 ভাই আবারও লড়াই করতে থাকে, যেমনটা তার বাবারা লড়াই করত। কিন্তু এরপরেই লয়ার যা বলে সেটা শুনে তারা অবাক হয়ে যায়। সেখানে লয়ার বলে ইয়াদগিরির দাদা তাদের বাবার নামে সম্পত্তি লিখে দিয়ে যায়নি, বরং তাদের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছিল। কিন্তু সেখানে একটা অদ্ভুত শর্ত জুড়ে দিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে 2 ভাই সম্পত্তি তখনই পাবে যখন তারা বিয়ে করবে এবং তাদের ঘরে ওয়ারিশ জন্মাবে, কিন্তু এর আগ পর্যন্ত তাদের একই সাথে থাকতে হবে। আর এইসব শর্ত মানলেই তারা এই সম্পত্তিটা পাবে। এইসব শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে 2 ভাই ভাবতে থাকে তাহলে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে হবে যাতে সম্পত্তি হাতছাড়া না হয়ে যায়। ঠিক তখনই লয়ার তাদের আরও একটা শখ দেয়, বলে তার দাদা আরও একটা শর্ত রেখে গেছে, 2 ভাইয়ের ভেতরে যে আগে বিয়ে করবে এবং ওয়ারিশ জন্ম
দেবে সে সম্পত্তি পাবে। এটা শুনে দুই ভাইয়ের ভেতরে কম্পিটিশন শুরু হয়ে যায় যে বিয়েটা আগে কে করবে। ইয়াদগিরির ছোট ভাই দিনেশ তাড়াতাড়ি যেয়ে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, আর এটা দেখে দিনেশের মা হতবাক হয়ে যায়, তাকে বকাঝকা করতে শুরু করে আর বলে, তুমি এত অল্প বয়সে বিয়ে কেন করলে? তুমি এখন নিজেই তো কিছু করো না, তার উপরে আবার সেটের মেয়েকে বিয়ে করে ফেললে। কিন্তু দিনেশের মাথায় তখন একটাই কথা ছিল যে বিয়ে করে উত্তরাধিকারী জন্ম দিতে হবে এবং সম্পত্তি নিতে হবে। ইয়াদগিরি এবং তার চাচা এটা দেখে অবাক হয়ে যায়। ছোট চাচা ইয়াদগিরিকে বলে, এবার ইয়াদগিরিকেও তাড়াতাড়ি একটা বিয়ে করতে হবে। যদি দিনেশ তার আগে উত্তরাধিকার জন্ম দিয়ে দেয় তাহলে এই সম্পত্তির কি হবে? ইয়াদগিরি সেই গ্রামের একটি মেয়েকে পছন্দ করত, তাই ইয়াদগিরি সরাসরি সেই বাড়িতে চলে যায়। দেখা যায় মেয়েটিকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, কিন্তু মেয়েটির ব্যবহার একটু অন্যরকম ছিল। আর এটা দেখে পাত্রপক্ষ সেখান থেকে চলে গেলেও ইয়াদগিরি বলে তার কোনো সমস্যা নেই, সে বিয়ে করবে। দেখা যায় মেয়েটি তাকে রিজেক্ট করে দেয় আর বলে তারা দুজনের জন্য পারফেক্ট নয়। যদিও ইয়াদগিরি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি হয় না। এরপর এই ঘটনা আবারও চলে আসে সুকুমারীর গ্রামে, যেখানে সুকুমারীও বড় হয়ে গিয়েছিল। আর দেখা যায় সে একটা নাটকে অংশগ্রহণ করেছিল, আর সেখানে সে সীতার রোলটা প্লে করছিল। যখন সে মঞ্চে আসে তার সামনে যে আরো একজন অভিনেতা ছিল তাকে বারবার বলছিল যে আমাকে স্পর্শ করো না, কিন্তু সেই লোকটা নাটকের খাতিরে তাকে স্পর্শ করে বসে। আর এতে করে সে আবারও ইলেকট্রিক শক খায় আর উড়ে গিয়ে দূরে যেয়ে পড়ে। এই ঘটনা দেখার পরে গ্রামবাসীরা সুকুমারীকেই দোষারোপ করতে থাকে আর বলে, সুকুমারী যেহেতু নিজের সমস্যাটা জানেই, তাহলে সে এখানে আসলো কেন? আসলে পুরো গ্রাম এখন সুকুমারীর ব্যাপারটা জেনে গিয়েছিল যে কেউ যদি সুকুমারীকে স্পর্শ করে তাহলে সে ইলেকট্রিক শক খেয়ে যায়। এই জন্য গ্রামবাসীরা সুকুমারীর বাবার উপরে প্রেশার দিতে থাকে যে করেই হোক সুকুমারীর বিয়ে যেন দিয়ে দেয়, আর যাতে করে সুকুমারী এই গ্রাম থেকে চলে যায়। কিন্তু সমস্যাটা ছিল গ্রামের সব লোকই তো সুকুমারীর ব্যাপারে জানতো, এই জন্য কেউ সুকুমারীকে বিয়ে করার জন্য মোটেও রাজি ছিল না। আর এতে করে সুকুমারীর বাবার টেনশনটা আরো বেড়ে যায় যে সুকুমারীকে আসলে বিয়ে দিবে কি করে, তার জন্য পাত্র সে কোথায় পাবে। এদিকে ইয়াদগিরিও তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল, আর এই জন্য সে বিভিন্ন জায়গায় পাত্রী দেখতে যায়। কিন্তু দেখা যায় যেহেতু গ্রামের মানুষ ইয়াদগিরিকে তেমন পছন্দ করতো না, তাই মেয়েরাও তাকে রিজেক্ট করে দেয়। এদিকে ইয়াদগিরি বুঝতেই পারছিল না যে একের পর এক মেয়েরা তাকে রিজেক্ট কেন করে দিচ্ছে, আর এভাবে রিজেক্ট করলে সে বিয়ে করবে কাকে। এদিকে সুকুমারীর গ্রামে দিনে দিনে সমস্যা বেড়েই চলছিল। কোনোভাবে সুকুমারীর গায়ে যদি কারো স্পর্শ লেগে যেত, সেই ইলেকট্রিক শক খেয়ে আহত হয়ে যেত। আর এতে করে গ্রামবাসীরা পেটিশনের মধ্যে পড়ে যায়, যার ফলে গ্রামবাসীর মধ্যে পুরো কথাটা ছড়িয়ে দেওয়ার জন্য তারা জায়গায় জায়গায় সুকুমারীর এই ব্যাপারটা নিয়ে পোস্টার লাগায়। এমনকি কিছু গ্রামবাসী প্রচণ্ড বিরক্ত হয়ে তারা সুকুমারীকে মারার জন্য তাড়া করতে শুরু করে, আর সুকুমারী সেসব লোকদের থেকে পালাতে শুরু করে। কিন্তু দেখা যায় পালাতে গিয়ে হঠাৎ করে সুকুমারীর সাথে ধাক্কা লাগে ইয়াদগিরির, যে তখন সেই দিক দিয়েই যাচ্ছিল। আর ইয়াদগিরি সুকুমারীকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে আর ভাবে যে এই মেয়েকে বিয়ে করতে পারলে কেমন হয়, তার সাথে কথা বলে দেখা যেতে পারে। এদিকে গ্রামে দেখা যায় পঞ্চায়েত ডাকা হয়েছিল। পঞ্চায়েতটা বসেছিল কারণ গ্রামের সবাই ইতোমধ্যে জেনে গিয়েছিল যে ইয়াদগিরি সুকুমারীকে বিয়ে করতে চায়, অর্থাৎ সুকুমারীর একটা বিয়ের প্রস্তাব এসেছে। এই জন্য পঞ্চায়েতের সবাই বলাবলি করতে থাকে এই বিয়ের প্রস্তাবটা কোনোভাবেই ফেরত দেয়া যাবে না, যে করেই হোক সুকুমারীকে বিয়ে দিয়ে এই গ্রাম থেকে তাড়াতে হবে, তাহলে এই গ্রামে শান্তি আসবে। গ্রাম প্রধানের স্ত্রী গ্রামবাসীকে বলে বিয়েটা হওয়ার আগে কোনোভাবেই পাত্রপক্ষকে জানতে দেয়া যাবে না যে সুকুমারীর এই সমস্যাটা রয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরে সময় সুযোগ বুঝে তাদেরকে জানিয়ে দেয়া যাবে, আর এই জন্য গ্রামবাসীরা যেন এই বিষয়টা পুরোপুরিভাবে লুকিয়ে রাখে। এদিকে ইয়াদগিরি এবং তার পরিবার সুকুমারীর গ্রামে আসে তাকে দেখার জন্য, কিন্তু রাস্তায় যখনই ইয়াদগিরির নজর রাস্তায় লাগানো সেই পোস্টারের দিকে পড়তে যাবে, ঠিক ওই সময়টাতে দেখা যায় গ্রামবাসীরা সেখানে পৌঁছে যায় আর তাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে ফেলে আর পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। এদিকে সুকুমারীর বাড়ি আসার পরে ইয়াদগিরি যখন সুকুমারীকে দেখে সে আবারও তার প্রেমে পড়ে যায়। এদিকে সুকুমারীর বাবা ভাবে এটাই সঠিক সময়, এখন সুকুমারীর যে সমস্যাটা রয়েছে সেটা ইয়াদগিরিকে জানিয়ে দেয়া দরকার। কিন্তু গ্রাম প্রধান তাকে বাধা দেয় আর বলে কোনোভাবে এখন এই বিষয়টা জানানো যাবে না, আগে বিয়েটা হতে দিক তারপরে জানানো যাবে। সুকুমারীর বাবাও এতে রাজি হয়ে যায়, কারণ তারও মেয়ের বিয়ে নিয়ে অনেক টেনশন ছিল। এদিকে সুকুমারী আর ইয়াদগিরি তারা দুজনেই ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়, তাদের ফোনে কথা হতে থাকে। ধীরে ধীরে সুকুমারীও ইয়াদগিরিকে পছন্দ করতে থাকে। কারণটা হচ্ছে ইয়াদগিরি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে বিয়েতে তার কোনো যৌতুক লাগবে না, কিন্তু ঘটনা ছিল ভিন্ন। ইতিমধ্যে ইয়াদগিরির পরিবার সুকুমারীর বাবার কাছ থেকে যৌতুক নিয়ে রেখেছিল, কিন্তু যৌতুকের এই কথাটা সুকুমারী জানত না। আর সুকুমারী এই যৌতুকের প্রথাটাকে ঘৃণা করত, কারণ সে নিজের চোখে দেখেছে এর
ভয়াবহতা। সুকুমারীর ছোটবেলায় যে বান্ধবী ছিল মিনা, তার হাজবেন্ড তাকে যৌতুকের জন্য বিভিন্ন সময় পেরেশানির মধ্যে ফেলে, আর এই জন্যই মাঝে মধ্যে সে কষ্টে নিজের গ্রামে চলে আসে। দেখা যায় মিনা এখন প্রেগনেন্ট ছিল। সুকুমারী আর মিনা একসাথে বসে সময় পার করছিল, নিজেদের সুখ দুঃখের কথা বলছিল। এইদিকে মিনা তাকে জানিয়ে দেয় যে বিয়ের সময় যখন তাকে আংটি পরাবে তখনই তো ইয়াদগিরি বুঝতে পেরে যাবে সুকুমারীর সমস্যাটা। সুকুমারী ভাবতে থাকে তাহলে কি করা যায়। আসলে সেও ইয়াদগিরিকে পছন্দ করে ফেলেছিল, এজন্য সে একটা আইডিয়া বের করে। যখন সে ইয়াদগিরির সাথে কথা বলে তখন সুকুমারী তাকে বলে বিয়ের সময় সে তার আঙুল স্পর্শ না করে বা তাকে স্পর্শ না করে আংটি কি পরাতে পারবে। তখন ইয়াদগিরি তার এই কথার মানে বুঝতে পারে না, কিন্তু সে ভাবে এই ছোট একটা কাজ সে কেন করতে পারবে না, এই জন্য সে রাজি হয়ে যায়। এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, কিন্তু গ্রামবাসীর অনেক ভয় ছিল বিয়ের অনুষ্ঠানের মধ্যে কোনোভাবে যদি সুকুমারীর এই ব্যাপারটা তারা জেনে ফেলে তাহলে কি হবে। সবথেকে বেশি ভয়ের মধ্যে ছিল সুকুমারীর বাবা। সে ভাবছিল আংটি পরানোর সময় যদি কোনোভাবে ইয়াদগিরি জেনে যায় তাহলে কি হবে। বিয়ের সব রীতিনীতি শুরু হয়ে যায়, আর সুকুমারীর কথা মতো ইয়াদগিরি তার কথা রাখে। সুকুমারীকে স্পর্শ না করে সে তাকে আংটি পরিয়ে দেয়, আর এতে করে সেই অনুষ্ঠানটা সেখানে ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়, আর গ্রামবাসীও হাঁপ ছেড়ে বেঁচে যায়। ঠিক ওই সময়টাতে ইয়াদগিরির এক বন্ধু সেখানে চলে আসে, যে পেশায় একজন ফটোগ্রাফার ছিল। সে সেই ইয়াদগিরিকে বলে, আজকে তোমার জীবনের একটা খুশির দিন, আজকে তো তোমাদের অনেক ফটো তুলব। কিন্তু গ্রামবাসীরা এতে ভয় পেয়ে যায়। ফটো তোলার সময় যদি কোনোভাবে ইয়াদগিরি মিনাকে স্পর্শ করে ফেলে তাহলে সব জানাজানি হয়ে যাবে, আর এই জন্য তারা বারবার বিভিন্ন তালবাহানা করে তাদেরকে কাছে আসতে দিচ্ছিল না। ইয়াদগিরির বন্ধু যখনই বলছিল যে তোমরা পাশাপাশি দাঁড়াও, কাছে এসে দাঁড়াও, তখনই গ্রামবাসী বিভিন্ন অজুহাত দিচ্ছিল, বিভিন্ন তালবাহানা করে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছিল। ফটোগ্রাফার যখন জিজ্ঞেস করে কেন তারা কাছে আসবে না, গ্রামবাসী অজুহাত দেয় যে বিয়ের আগে এত কাছে আসাটা ভালো নয়। কিন্তু তারপরও ছবি তুলতে যেয়ে হঠাৎ করেই ইয়াদগিরির হাত সুকুমারীর হাতে লেগে যায়, আর এতে করে সে একটা ইলেকট্রিক শককে দূরে যেয়ে পড়ে যায়। এটা দেখে ইয়াদগিরি অনেক ভয় পেয়ে যায়, তার চাচাকে যেয়ে বলে, কিন্তু তার চাচা বিষয়টাকে হেসে উড়িয়ে দেয় আর বলে সিনেমাতে যেমন রামচরণ এবং কাজল একে অপরকে স্পর্শ করার পরে ইলেকট্রিক শক খেয়েছিল, ঠিক তুমিও তেমন খেয়েছো, তার মানে তোমাদেরও আগের জন্মের কোন একটা বন্ধন রয়েছে। এদিকে ইয়াদগিরি যে ফটোগ্রাফার বন্ধু ছিল তার পুরো অনুষ্ঠানের শেষে সন্দেহ হতে থাকে যে পুরো সময়টা যখন তারা ফটোটা তুলেছে তারা একবারের জন্য কাছে আসেনি কেন, নিশ্চয়ই মেয়ের মধ্যে কোনো সমস্যা রয়েছে। অন্যদিকে দেখা যায় ইয়াদগিরি চলে আসে সুকুমারীর বাড়িতে তার সাথে কথা বলার জন্য। এদিকে সুকুমারী ভাবতে থাকে এখনই হয়তোবা তাকে সত্যিটা বলে দেয়া দরকার। কিছু বলতেই যাবে ঠিক ওই সময়টাতে সুকুমারীর বাবা সেখানে চলে আসে, যার ফলে সুকুমারী আর কিছুই বলে না। এদিকে সুকুমারীর বাবাও ভাবে সুকুমারী হয়তো ইয়াদগিরিকে এখানে ডেকেছিল সেই কথাটা বলার জন্য, এই জন্য ইয়াদগিরির সামনে সেও বসে পড়ে সেই কথাটা বলার জন্য, আর বলতে শুরু করে যে তার মেয়ের মধ্যে এমন একটা সমস্যা রয়েছে যার কারণে সে কাউকে স্পর্শ করতে পারে না। কিন্তু দেখা যায় ইয়াদগিরি তখন সেদিকে মনোযোগী ছিল না। ইয়াদগিরি সুকুমারীর রূপে মুগ্ধ হয়ে শুধু তাকেই দেখছিল, যে তখন রান্নাঘরের চা বানাচ্ছিল তার জন্য। এদিকে সুকুমারীর বাবা সবকিছু বলার পরে ইয়াদগিরিকে বলে, আমি যা বলেছি আপনি তো শুনেছেন, এখন এই বিয়েতে কি আপনি রাজি? ইয়াদগিরি বলে, আপনি যা বলেছেন আমি সেটা শুনতে পাইনি, অন্য একদিন এসে ধীরে সুস্থে শুনে যাব, আমি এখন চললাম। এদিকে সুকুমারীর বাবা আরো বেশি টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে সে তো ইয়াদগিরিকে কথাটা বলার চেষ্টা করেছে, কিন্তু ইয়াদগিরি তো তার কোনো কথাই শুনল না, এখন সে কি করবে। যাই হোক, বিয়ের দিন চলে আসে, আর সেই বিয়েতে গ্রামবাসীরা অনেক খুশি ছিল, কারণ তারা ভাবছিল সুকুমারী যদি বিয়ে করে এই গ্রাম থেকে চলে যায় তাহলে এই গ্রামে আবারও শান্তি ফিরে আসবে, তারা শান্তিতে থাকতে পারবে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়, মালা বদল হয়, এ ধরনের আরো অনেক রিচুয়াল হয়। যখনই একটা রিচুয়াল হচ্ছিল, যখনই ইয়াদগিরি সুকুমারীর কাছাকাছি চলে যাচ্ছিল তখনই গ্রামবাসীরা ভয়ে আটকে উঠছিল, এই বুঝি ধরা পড়ে যায়। এছাড়া তারা আরো ভয় পাচ্ছিল যে সুকুমারী যদি কাউকে স্পর্শ করে ফেলে তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে, এই জন্য প্রত্যেকটা রিচুয়াল খুব সাবধানে পালন করা হয়। এদিকে একটা রিচুয়ালের সময় পুরোহিত দুজনকেই বলে একসাথে হাত ধরে বারবার ঘোরার জন্য, আর এতে করেই গ্রামবাসী প্রচন্ড ভয় পেয়ে যায়। সবাই ভয় পাচ্ছিল এখন কি হবে। তখনই ইয়াদগিরি নিজে এসে সুকুমারীর আঙুলে স্পর্শ করে এবং তারা সাত পাকে বাধা পড়তে থাকে। কিন্তু এই দৃশ্য দেখার পরে গ্রামবাসীরা তো রীতিমতো অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব, কারণ সুকুমারীকে কেউ স্পর্শ করলে সে ইলেকট্রিক শক খায়, কিন্তু ইয়াদগিরির বেলায় তেমনটা ঘটল না কেন, এমনকি সুকুমারী নিজেও অবাক হয়ে যায়। এদিকে ইয়াদগিরির যে ফটোগ্রাফার বন্ধু ছিল সেই ইয়াদগিরির বিয়ের ছবিগুলো ভালো করে দেখতে থাকে। হঠাৎ করে তার চোখে পড়ে যে প্রত্যেকটা ছবিতেই সুকুমারী ইয়াদগিরি থেকে দূরে দূরে থাকার চেষ্টা
চেষ্টা করছিল যাতে করে স্পর্শ না হয়। আসলে তার সন্দেহটা হয়েছিল বিয়ের অনুষ্ঠান ভুল করে সুকুমারীর গায়ে তার হালকা একটু স্পর্শ লেগে যায়, আর তখনই সে হালকা ইলেকট্রিক শক অনুভব করে। আর এতে করে তার সন্দেহটা বেড়ে গিয়েছিল, কারণ মানুষ এই কথাটাকে একেবারে বিশ্বাস করতে চাইছিল না। তখনই সে বুঝতে পারে সুকুমারীর নিশ্চয়ই অনেক বড় কোনো একটা প্রবলেম রয়েছে। এদিকে বিয়ের অনুষ্ঠানের শেষে যখনই সুকুমারী ইয়াদগিরির বাসায় চলে যেতে যাবে, তখনই সে ভাবতে থাকে যে তাদের বাসর রাতের আগে ইয়াদগিরিকে সবকিছু খুলে বলতে হবে। কিন্তু সুকুমারী ভয় পাচ্ছিল, সাহস পাচ্ছিল না। এই জন্য সে তার বাবাকে বলে সে যেন ইয়াদগিরিকে সবকিছু খুলে বলে দেয়। তখনই সুকুমারীর বাবা বলে, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তাকে বলে দেব। সুকুমারীর বাবা ইয়াদগিরিকে পাশে ডেকে নিয়ে যায় আর অনেক সাহস নিয়ে বলা শুরু করে দেয় যে সুকুমারীর একটা প্রবলেম রয়েছে, সেই সমস্যার কথা লুকেই আমরা তোমার কাছে তাকে বিয়ে দিয়েছি। এরপরে সে সবকিছু খুলে বলতে থাকে, কিন্তু দেখা যায় ইয়াদগিরি আসলে কোনো কথাই শুনতে পায়নি, কারণ সুকুমারীর বাবা যখনই সবকিছু বলছিল সে একটু দূরে চলে গিয়েছিল প্রস্রাব করার জন্য, যার ফলে সে কোনো কথাই শুনতে পায়নি। কিন্তু সুকুমারীর বাবা ভাবে সে তো ইয়াদগিরিকে সবকিছু বলেই দিয়েছে, এই জন্য সে সুকুমারীকে বলে তোমার টেনশন করার আর কোনো দরকার নেই, আমি ইয়াদগিরিকে সবকিছু বলে দিয়েছি। সুকুমারীও এতে খুশি হয়ে যায় যে সবকিছু শোনার পরেও ইয়াদগিরি খুবই স্বাভাবিক ব্যবহার করছে। এদিকে সেই ফটোগ্রাফারের হঠাৎ করে একটা পোস্টারের মধ্যে চোখ পড়ে, যেটা ছিল সুকুমারীর। আর সেই পোস্টারের ভেতরে স্পষ্ট লেখা রয়েছে যে সুকুমারী কাউকে স্পর্শ করলে ইলেকট্রিক শক খায়। আর এটা দেখেই তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায় যে গ্রামবাসী কেন ফটো তোলার সময় তাদেরকে কাছে আসতে দিতে চাইছিল না। এদিকে সেই ফটোগ্রাফার পোস্টারটা নিজের কাছে রেখে দেয় আর গ্রামবাসীদের এসে জিজ্ঞেস করে এটা তারা কেন লুকিয়েছে, আর সে সব সত্যিটা জেনে গেছে, এখনই সে ইয়াদগারিকে বলে দেবে। এটা শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা সেই ফটোগ্রাফারকে থামানোর জন্য তার পিছে ধাওয়া করতে শুরু করে। সেই ফটোগ্রাফারও এত মানুষ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর নিজের জীবন নিয়ে পালাতে শুরু করে। একটা সময় সে দৌড়াতে দৌড়াতে ইয়াদগিরির অ্যাসিস্ট্যান্টের কাছে পৌঁছে যায় আর তাকে সেই পোস্টারটা দেয় আর বলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এটা যে করেই হোক ইয়াদগিরির কাছে যেন সে পৌঁছে দেয়। সেই অ্যাসিস্ট্যান্টও ইয়াদগিরিকে সেই পোস্টারটা দিয়ে দেয়, কিন্তু দেখা যায় ইয়াদগিরি সেই পোস্টারটাকে ভালোভাবে দেখে না। অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট বলে তার বন্ধু খুব তাড়াহুড়ো করে এসেছিল আর এই পোস্টারটা তাকে দিতে বলে চলে গেছে। ইয়াদগিরিও সেই বিষয়টাকে আর সিরিয়াসলি নেয় না, কারণ তার বাসর রাতের সময় হয়ে গিয়েছিল আর এই জন্য সে তাড়াতাড়ি বাসর ঘরে ঢুকে যায় আর সুকুমারীকে ভালোবাসার চোখে দেখতে শুরু করে। এইদিকে সুকুমারী নার্ভাস হয়ে পড়ে। সে ভাবতে থাকে ইয়াদগিরি তো সবকিছু জেনেই গেছে, তাহলে সে তার কাছে কেন আসছে। এদিকে ইয়াদগিরিকে দেখা যায় সে ধীরে ধীরে সুকুমারীকে কিস করতে যাবে। ঠিক ওই সময়টাতে সুকুমারী তাকে ধাক্কা মেরে বসে, যার ফলে ইয়াদগিরি উড়ে যেয়ে বিছানার উপরে পড়ে আর সেই বিছানাটাই ভেঙে যায়। ইয়াদগিরি বুঝতেই পারে না তার সাথে আসলে হলোটা কি, সে এমন ইলেকট্রিক শকটা কেন খেলো। ঠিক ওই সময়টাতে সেখানে উড়তে উড়তে একটা পোস্টার তার সামনে চলে আসে। সেই পোস্টারে স্পষ্ট লেখা ছিল সুকুমারীর সামনে যাওয়া নিষেধ, কারণ সুকুমারীকে কেউ স্পর্শ করলে সে খুব জোরে ইলেকট্রিক শক খায়। আর এই সবকিছু শোনার পরে ইয়াদগিরির সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায় আর সে হতবাক হয়ে যায়। যাই হোক, সকাল হয়ে যায়। সকালবেলাতে সুকুমারী তার শাশুড়িকে কাজে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে আসে। তখনই ছোট শাশুড়ি অর্থাৎ চাচির শাশুড়ি সেখানে চলে আসে আর সে বলে আমরা শুনলাম তোমরা নাকি বিছানায় ভেঙে ফেলেছো, তোমরা দুজনেই এত খুশি ছিলে, তোমাকে দেখে তো মনেই হয়নি। এটা শুনে সুকুমারী লজ্জা পেয়ে যায়। অন্যদিকে ইয়াদগিরির আবারও গতকাল রাতের ঘটনা মনে পড়ে যায় আর এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই তার মনে পড়ে ছবি তোলার সময়ও একবার সুকুমারীকে সে স্পর্শ করেছিল আর ইলেকট্রিক শক খেয়েছিল। ইয়াদগিরি এবার তার ছোট চাচার কাছে আসে আর গতকাল রাতে সব ঘটনা খুলে বলে। এটা শুনে সে অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় ইয়াদগিরির মা এবং তার চাচি দুজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, এমনকি তারা দুজনে অনেক ক্লোজও ছিল। কিন্তু ইয়াদগিরির বাবা এবং তার চাচা তারা দুজনেই একে অপরের সাথে কথা পর্যন্ত বলতো না। তারা একসাথে বসে মদ খাবে কিন্তু কথা বলবে না। আর এটা ইয়াদগিরির মা এবং চাচির একেবারেই ভালো লাগে না। সে চায় তারা যেন দুই ভাই মিলেমিশে থাকে আর এই জন্য তারা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। সুকুমারী এটা জানার পরে সেও তাদের কাছে চলে যায়, তাদেরকে বোঝানোর চেষ্টা করে। তাদের অবস্থাটা এমন ছিল যে তারা পাশাপাশি বসে থাকলেও একে অপরের মুখ দেখবে না, কিন্তু সুকুমারী তাদের বোঝাতে থাকে পুরাতন শত্রুটা
বন্ধুটা ভুলে যেয়ে তারা যেন আবারও একসাথে মিলেমিশে বাস করে। কিন্তু তার কথা শোনার আগেই দেখা যায় তারা মদের নেশায় সেখানে বুঁদ হয়ে যায় আর সেখানেই ঘুমিয়ে পড়ে। এটা দেখে সুকুমারী হতাশ হয়ে যায় আর সে বুঝে যায় যে এদের দুইজনকে বোঝানো এতটাও সহজ নয়। সে সেখান থেকে চলে আসে। এদিকে ইয়াদগিরির মা আর চাচি একসাথে বসেই হাতে মেহেদি লাগিয়েছিল। তখনই তারা ইয়াদগিরিকে বলে যে আমাদের হাতে যেহেতু মেহেদি লাগিয়েছি, তুমি এক কাজ করো, আমাদের দুজনকেই খাইয়ে দাও। ইয়াদগিরিও তাদের দুজনকেই একসাথে খাইয়ে দিতে থাকে। তখনই সুকুমারী সেই দিক দিয়ে যাচ্ছিল। ইয়াদগিরির চাচি দুষ্টুমি করে ইয়াদগিরিকে বলে, তোমার বউ যাচ্ছে, তোমার বউকেও খাইয়ে দাও। এটা শুনে ইয়াদগিরি ভয় পেয়ে যায় আর গতকাল রাতে সেই ইলেকট্রিক শক খাওয়ার ব্যাপারটা তার মনে পড়ে যায়। এই জন্য সে কোনোভাবেই সুকুমারীকে খাইয়ে দিতে রাজি হচ্ছিল না। আর এতে করে ইয়াদগিরির মা এবং চাচি একটা সময় তাকে জোর করতে থাকে যে তাকে খাইয়ে দিতেই হবে। ইয়াদগিরি তখন অনেক ভয়ে ভয়ে সুকুমারীকে খাবার খাইয়ে দেয়, কিন্তু দেখা যায় এবার স্পর্শ লাগলেও সে আর ইলেকট্রিক শকটা খায় না। এটা দেখে ইয়াদগিরি কনফিউজড হয়ে যায়, তাহলে গতকাল রাতে সেটা কি ছিল? সেই দিন যখন তারা ফটো তুললো সেটা কি ছিল? তখনই তার মনে পড়ে বিয়ের সময় সে তার আঙুলও ধরেছিল, তখনও তো তেমন কিছু হয়নি। তাহলে গতকাল রাতে আর সেদিন এমন কেন হলো? সে ভাবতে থাকে হয়তোবা ঠিক হয়ে গেছে আর এই জন্য আজকে তাদের বাসরাতটা সেরে ফেলা দরকার। আর এই কথাটা সে সুকুমারীকে জানায়, কিন্তু সুকুমারী একেবারেই রাজি হয় না। কিন্তু ইয়াদগিরি নাছরবান্দা ছিল। সে ভাবে সুকুমারী যখন ঘুমিয়ে পড়বে তখন সে তার কাছে যাবে, আর সেটাই হয়। সে সুকুমারীর ঘুমানোর অপেক্ষা করে আর ঘুমিয়ে গেলে সে ধীরে ধীরে সুকুমারীর কাছে যায়, তার কোমরে হাত রাখার চেষ্টা করে। যখনই সে তার কোমরে হাত রাখে সে আবারও একটা ইলেকট্রিক শকে সেখান থেকে পড়ে যায়। ইয়াদগিরি আবারও অবাক হয়ে যায়, এখন আবার তাহলে তার শক লাগলো কেন? পরের দিন সকালবেলাতে সুকুমারী তাকে বলে, গতকাল রাতে আপনাকে বললাম আমাকে স্পর্শ করবে না, তারপরও কেন আমার কাছে আসতে গিয়েছিলেন? ইয়াদগিরি তখন কথা ঘুরিয়ে ফেলে আর বলে, কই না তো, আমি তো তোমাকে স্পর্শ করতে যাইনি। এই বিষয় নিয়ে যখন তারা কথা বলছিল ওই সময়টাতে দেখা যায় বাড়ির বাকিরা সেখানে চলে আসে। বাড়ির সবাই বলা বলি করতে থাকে আজকের দিনটা অনেক শুভ আর এই জন্যই তাদের দুইজনকে একসাথে মন্দিরে পাঠিয়ে দেওয়া হোক, সেখানে যে একটা পুজো দিয়ে আসবে, এতে তাদের দুজনেরই ভালো হবে। যদিও ইয়াদগিরি কোনোভাবেই যেতে চাইছিল না, কিন্তু তার মানা করারও কোনো কারণ ছিল না, যার ফলে সে বাধ্য হয়ে যেতে শুরু করে। এদিকে ইয়াদগিরি যখন সুকুমারীকে নিয়ে মন্দিরে পৌঁছায় দেখা যায় সেখানে গুরু এবং তার লোকেরা আগে থেকেই ছিল আর তারা ইয়াদগিরিকে দেখার পরেই তাকে নিয়ে হাসি মজা করতে থাকে, তাকে বিদ্রুপ করতে থাকে, বিশেষ করে ইয়াদগিরি যে নির্বাচনটা হেরে গেছে সেটা নিয়ে। এটা সুকুমারী দেখতে পায় আর সে বুঝতে পারে। এই জন্য সে ইয়াদগিরিকে বলে, এই লোকগুলো আপনার ব্যাপারে এমন বাজে বাজে কথা বলছে, আপনি কিছু বলছেন না কেন? ইয়াদগিরি তখন একটু রেগেই বলে, দেখছো আমি চুপচাপ হেঁটে চলে আসছি, তাহলে তুমিও চুপচাপ হেঁটে চলে আসো, এসব শোনার দরকারই বাকি। কিন্তু সেই লোকগুলো তখনও থামছিল না, আবারও ইয়াদগিরিকে নিয়ে বিদ্রুপ করছিল আর এটা একেবারে মেনে নিতে পারে না সুকুমারী। এই জন্য সে বাহানা করে বলে যে মন্দিরের ডান পেটিতে আমি টাকা রাখবো। এটা বলে সেই ইয়াদগিরির পাশ থেকে চলে আসে আর আড়ালে এসেই নিজের মুখে কাপড় বেঁধে নেয় আর এরপরে সেই লোকগুলোর কাছে চলে আসে। সুকুমারী আসলে তার স্বামীর অপমানটা একেবারে মেনে নিতে পারেনি আর সেটার বদলা নিতে সে সেখানে এসেছিল। সে তার পাওয়ার খাটিয়ে একের পর এক সবাইকে সেখানে ধোলাই করতে থাকে আর সেখানে সবাই একেবারে কনফিউজ ছিল যে এ কে, কেন তাদের মারছে আর তারা এমন ইলেকট্রিক শক বা কেন খাচ্ছে। এদিকে গন্ডগোলের আওয়াজ শুনে দৌড়ে সেখানে চলে আসে ইয়াদগিরি, কিন্তু তার আগেই সুকুমারী সেখান থেকে চলে যায় এবং স্বাভাবিক পোশাকে আবারও ফিরে আসে। কিন্তু সেসব লোকদের অবস্থা দেখে ইয়াদগিরি বুঝে যায় আর সুকুমারীকে বলে, নিজের মুখোশ পরিবর্তন করলেই সবকিছু পরিবর্তন হয়ে যায় না, আমি তোমাকে চিনে ফেলেছি আর আমি জানি এই কাজটা তোমারই। ইয়াদগিরির একটু রাগে হয়, কিন্তু পরে ইয়াদগিরির ভালো লাগতে থাকে যে তার স্ত্রী তার জন্য লড়াই করছে আর এভাবেই ইয়াদগিরির মনে সুকুমারীকে নিয়ে যে ভয়টা ছিল সেটা কাটতে থাকে এবং তার ব্যাপারে একটা পজিটিভ ইমপ্রেশন জমা হতে থাকে। তখন ইয়াদগিরি ভাবতে থাকে সুকুমারীর সব দিকেই ঠিক রয়েছে, যদি তার এই প্রবলেমটা ঠিক করা যায় তাহলে তারা দুজন মিলেও একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এদিকে ইয়াদগিরিও ধীরে ধীরে সুকুমারীর কাছে আসতে থাকে। সে তাকে বাইকের পেছনে বসাতে পারে না, এই জন্য সে তার বাইকের সাইডে তাকে বসায়, কিন্তু তারপরও তারা সময়টা ভালোভাবে পার করে আর এভাবেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।
থাকে। এদিকে দেখা যায় ইয়াদগিরিদের বাসায় একটা মেয়ে ছিল যে সবসময় একেবারে চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। এটা শুনে সুকুমারী তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এই মেয়েটি ছিল দীনেশের স্ত্রী, যাকে কিছুদিন আগে দীনেশ বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। সুকুমারী এরপরেই তার শাশুড়ির কাছে আসে আর সেই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করে সে এত চুপচাপ কেন থাকে। তার শাশুড়ি বলে আমি নিজেও জানি না। এদিকে তখনই সেখানে ইয়াদগিরি চলে আসে। আসলে তার মাথায় নতুন একটা প্ল্যান এসেছিল। সে ভাবছিল এর আগেরবার সে নির্বাচন করেছে আর খুব বাজেভাবে হেরেছে, তাই এইবারের নির্বাচনে সে না দাঁড়িয়ে তার স্ত্রী সুকুমারীকে দাঁড় করিয়ে দিলে কেমন হয়। আর এই আইডিয়াটা সে বাড়ির মানুষ আর সুকুমারীর সাথে শেয়ার করে। অবশেষে তারাও রাজি হয়ে যায় আর নির্বাচনী প্রচারণায় নেমে পড়ে সুকুমারী এবং তার বাড়ির লোক। আর ধীরে ধীরে সুকুমারী সবার সাথে মিলেমিশে যায়। এদিকে গুরুর স্বভাবই ছিল সে সবসময় ইয়াদগিরিকে অপমান করে কথা বলবে, আর এবারও তার ব্যতিক্রম হয় না। সে উল্টো ইয়াদগিরির সাথে সুকুমারীকে নিয়েও বাজে বাজে কথা বলতে থাকে, অপমান অপদস্থ করতে থাকে। কিন্তু সুকুমারীও চুপ করে বসে থাকার পাত্রী নয়। সে গুরুকে এমন জবাব দেয় গুরুর মুখের ভাষা একেবারে বন্ধ হয়ে যায়। এরপরেই যে যার রাস্তায় চলে যায়। এরপরেই ইয়াদগিরির ছোট ভাই দীনেশকে দেখানো হয়, যে সবসময় গুরুর কথায় কাজ করে আসছিল, কারণ গুরু তাকে মাঝে মধ্যে টাকা পয়সাও দিত এবং সাহায্য সহযোগিতাও করত। এরপরে দীনেশ গুরুকে বলে আমার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, সেটারই অনুষ্ঠান, আপনাকে আসতেই হবে। গুরুও তাকে কথা দেয় সে বাড়িতে চলে আসবে, কিন্তু গুরুর মনে ছিল অন্য একটা প্ল্যান। গুরু আসলে দীনেশ এবং তার পরিবারকে সবার সামনে অপমান অপদস্থ করতে চাইছিল, কারণ হচ্ছে এই পরিবারটা ইয়াদগিরি আর সুকুমারীরও, যার ফলে এই পরিবারের অপমান হলে সুকুমারীর নামটা সব জায়গায় বদনাম হয়ে যাবে। এদিকে দেখা যায় দীনেশের স্ত্রীকে নিয়ে বিভিন্ন রিচুয়াল করা হচ্ছিল, আর তখনই সেখানে একজন শেঠ চলে আসে। দীনেশ সবাইকে বলেছিল যে তার স্ত্রী শেঠের মেয়ে, আর সেই শেঠকে দেখার পরে পরিবারের সবাই ভাবতে থাকে হয়তোবা মেয়েটির কোনো আত্মীয় স্বজনই হবে এই শেঠ। কিন্তু দেখা যায় শেঠকে দেখে দীনেশ অনেক ভয় পেয়ে যাচ্ছিল, আর সেই শেঠকে একটু আড়ালে ডেকে নিয়ে বলে আপনি এখন এখান থেকে চলে যান। কিন্তু শেঠ বলে আমি আমার টাকা না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। আর এরপরে সবার সামনে পুরো ঘটনাটা সামনে চলে আসে। দীনেশ আসলে যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছিল সেটা দীনেশের স্ত্রী ছিল না, বরং আসলে সেই মেয়েটি ছিল সেই শেঠের স্ত্রী, যাকে টাকা দিয়ে ভাড়া করে দীনেশ এখানে নিয়ে এসেছিল। এই ঘটনা শোনার পরে সবাই হতবাক হয়ে যায়, আর সেই শেঠও পুরো পরিবারের মানুষের সামনে সবকিছু খুলে বলে দেয় যে দীনেশ অন্যের বউকে টাকা দিয়ে এখানে নিয়ে এসেছে। এটা শুনে পরিবারের সবার মাথা লজ্জায় নিচু হয়ে যায়, আর এদিকে গুরুর প্ল্যানটাও সফল হয়ে যায়। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরে বিভিন্ন মানুষ সেই পরিবার নামে বিভিন্ন কথা বলতে থাকে, আর এইসব কটু কথা শুনে ইয়াদগিরি প্রচন্ড রেগে যায়। সে গুরু এবং তার লোকদের সাথে মারামারি শুরু করে দেয়। সেখানে পুরোপুরি একটা গন্ডগোল বেঁধে যায়, আর এরপরে গুরুর একজন লোক দেখা যায় পেছন থেকে এসে ইয়াদগিরির উপরে হামলা করে, আর এটা সুকুমার দেখে ফেলে। তাই নিজের স্বামীকে বাঁচানোর জন্য সেই লোকটাকে সে ঠেকিয়ে দেয় সে। আর এতে ইলেকট্রিক শক খেয়ে সেই ছেলেটা যেমন দূরে যেয়ে পড়ে, ইয়াদগিরিও দূরে যেয়ে আছড়ে পড়ে। আর এটা দেখে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়, এটা আসলে কি হয়েছিল। আর এরপরে সবার বুঝতে আর বাকি থাকে না যে সুকুমারীর ভেতরে অদ্ভুত এক শক্তি রয়েছে, তাকে যে স্পর্শ করবে সেই ইলেকট্রিক শক খাবে। গুরুও এই সুযোগটা ভালোভাবেই নেয়। সে সেখানে সুকুমারীকে একের পর এক অপমান করতে থাকে। সবার সামনে যে প্রচার হয়েছিল ইয়াদগিরি বাসরাতে বিছানা ভেঙে ফেলেছিল, সেই বিষয়টা নিয়েও গুরু মজা করতে থাকে। আর এতে করে সুকুমারী সবার সামনে হাসির পাত্র হয়ে যায়। এটা দেখার পরে বাড়ির সবাই অনেক রেগে যায়। একটা সময় তারা গুরুকে সেখান থেকে চলে যেতে বলে। দেখা যায় গুরু যাবার সময়ও সুকুমারীকে একটা খোঁচা মেরে যায়। এদিকে বাড়ির সবাই সুকুমারীকে তার ব্যাপারে জিজ্ঞেস করে, আর সুকুমারীও নির্দ্বিধায় স্বীকার করে নেয় হ্যাঁ তার এই সমস্যাটা রয়েছে, তাকে কেউ স্পর্শ করলেই ইলেকট্রিক শক খায়। আর এভাবেই কথা হতে হতে সেখানে আরও একটা বিষয়ের খোলসা হয়, যে সুকুমারীকে বিয়ে করার সময় ইয়াদগিরি এবং তার পরিবার যৌতুক নিয়েছিল। এটা শোনার পরে সুকুমারী অবাক হয়ে যায়, আর সে ইয়াদগিরিকে বলে এত বড় কথাটা সে তাকে কেন লুকিয়েছে, আর সে যৌতুকটা কেনই বা নিল। দেখা যায় একের পর এক যেসব ঘটনাগুলো ঘটছিল সেসব ঘটনায় ইয়াদগিরি নিজের মেজাজ হারিয়ে ফেলেছিল, আর সে রেগে গিয়ে বলতে থাকে যার এত বড় একটা সমস্যা রয়েছে, তোমার মতো এমন সমস্যা একটা মেয়েকে যৌতুক ছাড়া কে বিয়ে করবে। আসলে ইয়াদগিরিও যৌতুক নেয়ার একেবারেই বিপক্ষে ছিল, কিন্তু রাগের মাথায় সে বলে ফেলেছে। সে সুকুমারীকে তখন আরো কথা শোনায় আর বলে আমি তো কখনো তোমার কাছে যেতে পারবো না, তাহলে আমি তোমাকে বিয়ে করবোই বা কেন। সুকুমারী ইয়াদগিরির মুখে এমন সব কথা শুনে ধরে নেয় যে ইয়াদগিরি একজন স্বার্থপর লোক। সে শুধুমাত্র তার স্বার্থ হাসিল করার জন্যই সুকুমারীকে বিয়ে করেছে, তার কাছে আসার চেষ্টা করেছিল। সুকুমারীকে বলে তুমি আমার কোনো কেয়ারই করো না, বরং তোমার শুধুমাত্র আমার কাছ থেকে একটা
বাচ্চা চাই, যেটা দিয়ে তুমি তোমার সম্পত্তি হাসিল করতে পারবে। রাগের মাথায় ইয়াদগিরিও বলে, হ্যাঁ আমি সেটাই চাই, আমার উদ্দেশ্যও সেটাই ছিল। এসব কথা শোনার পরে সুকুমারী পুরোপুরি ভেঙে পড়ে, যার ফলে সে সিদ্ধান্ত নেয় এমন একটা সম্পর্কে সে আর থাকবে না, সে তার বাবার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবে। ইয়াদগিরিও রাগের মাথায় বলে বসে, হ্যাঁ চলে যাও, তুমি চলে গেলেই সবার ভালো হবে, আমরা এখানে একটু শান্তিতে থাকতে পারবো, আমাদের ভয়ে থাকতে হবে না। এদিকে এইসব কথা শোনার পরে ইয়াদগিরির মায়ের খারাপ লাগতে থাকে। সে ইয়াদগিরিকে বোঝায় যে সে ভুল করছে, তার উচিত সুকুমারীকে সরি বলা, কিন্তু ইয়াদগিরির রাগ তখনও কমেনি, যার ফলে সে কোনোভাবেই নিজের ভুলটা স্বীকার করতে রাজি ছিল না। কাঁদতে কাঁদতে সুকুমারী বাড়ি থেকে বের হয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় ঘটনাক্রমে সুকুমারীর বাবা সেখানে চলে এসেছিল, আর নিজের মেয়ের এমন অবস্থা দেখে সে আর কিছু না বলেই সুকুমারীকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। আসলে সে বুঝতে পেরেছিল যে তার মেয়ের সাথে আসলে কি হয়েছে। এদিকে বাড়িতে এসে মন খারাপ করে বসে থাকে সুকুমারী তার মায়ের ছবির পাশে, আর পুরনো দিনের কথা মনে পড়ে। এদিকে ইয়াদগিরির রাগ শান্ত হলে সেও বুঝতে পারে যে সুকুমারীকে সে অনেক বেশি কিছু বলে ফেলেছে, এত কথা বলা তার ঠিক হয়নি। আসলে ইয়াদগিরিও ওই রকম না যেমনটা সে তাকে দেখিয়েছে, সেও আসলে নেহাতি একজন ভালো মানুষ, কিন্তু নিজের রাগকে সে আর কন্ট্রোল করতে পারেনি, তাই সুকুমারীর সাথে অমন ব্যবহারটা করে ফেলেছে। সবথেকে বড় সমস্যাটা ছিল সে গ্রামের মধ্যে নিজেকে একজন নেতা ভাবে, আর সেই নেতাই নিজের এক বউয়ের স্পর্শে উড়ে যে দূরে এভাবে পড়েছে, গ্রামবাসীর সামনে তার মান সম্মানটার কোথায় রইল। আর এটা ভেবেই তার রাগটা মাথায় চড়ে গিয়েছিল, যার ফলে পুরো ঘটনাটা ঘটেছিল। কিন্তু তার বারবার সুকুমারীর কথা মনে পড়তে থাকে, তার সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়তে থাকে। এদিকে ইয়াদগিরি নির্বাচনী প্রচারণার জন্য আবারও বের হয়েছিল গ্রামে, আর তখনই গুরু এবং তার লোকের সাথে তাদের দেখা হয়। বরাবরের মতো এবারও গুরু এবং তার লোকেরা ইয়াদগিরিকে নিয়ে মজা করতে থাকে, আর এখন তো তারা মজা করার জন্য আরো বড় একটা টপিক পেয়ে গিয়েছিল, যার ফলে তারা সেই বিষয় নিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। আর এতে ইয়াদগিরির রাগটা যেন মাথায় চড়ে যায়, সে কি করবে বুঝতে পারছিল না, কিন্তু অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে চলে আসে, কারণ সে আর এই ধরনের ঝামেলা চাইছিল না। এদিকে সুকুমারী তার বান্ধবী মিনার সাথে দেখা করে আর নিজের দুঃখের কথা তার সাথে শেয়ার করে। ঠিক ওই সময়টাতে দেখা যায় মিনার হাজবেন্ডও সেখানে চলে আসে। যেহেতু তাদের মধ্যেও ঝামেলা হয়েছিল, মিনার হাজবেন্ড মিনাকে বোঝায় এবং বুঝিয়ে সুঝিয়ে সে তার সাথে মিনাকে নিয়ে যায়। তখনই সেখানে গ্রামের একজন বয়স্ক লোক চলে আসে আর বলে, মিনা আর ওর স্বামীকে আমি অনেকদিন যাবতই দেখছি, ওদের মধ্যে প্রায় ঝগড়া হয়, কিন্তু ঝগড়ার পরে যখন মিনা বাবার বাড়িতে চলে আসে, ওর হাজবেন্ড কয়েকদিন পরেই চলে আসে আর ওকে মানিয়ে নিয়ে আবারও চলে যায়। কিন্তু তুমি আসার পরেও তোমার স্বামী কেন আসলো না? কিন্তু সুকুমারীর কাছে এর কোনো উত্তরই ছিল না। এদিকে দেখা যায় ইয়াদগারিও সুকুমারীকে ভুলতেই পারছিল না, সে অনেক কষ্ট পাচ্ছিল, এই জন্য সে তার ছোট চাচার কাছে চলে আসে আর ইমোশনাল হয়ে বলতে থাকে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি সুকুমারীকে ফিরিয়ে আনতে চাই। সে তাকে জড়িয়ে ধরে বলে, আমার এই সম্পত্তিও লাগবে না, টাকা পয়সাও লাগবে না, আমি শুধু আমার স্ত্রী সুকুমারীকে ফিরিয়ে আনতে চাই। ইয়াদগিরির ছোট চাচা বলে, তাহলে আমার মনে হয় তুমি সুকুমারীর বাবার কাছে যেয়ে কথা বলো এবং তার কাছে ক্ষমা চাও, তাহলেই হয়তো বিষয়টার সমাধান হতে পারে। ইয়াদগিরিও আর দেরি না করে চলে আসে সেখানে, আর সুকুমারীর বাবার সাথে বাইরেই দেখা করে, তার কাছে ক্ষমা চায় আর বলে সে সুকুমারীকে নিয়ে যেতে চায়। কিন্তু তার আগে সে সুকুমারীর বাবাকে প্রশ্ন করে সুকুমারীর এমন অদ্ভুত একটা সমস্যা কিভাবে হলো। তখনই সুকুমারীর বাবা সবকিছু বলতে শুরু করে, আর ঘটনা চলে যায় অনেক বছর আগে সুকুমারীর জন্মের সময়। তখন সুকুমারীর মা গর্ভবতী ছিল, হঠাৎ করেই তার প্রসব বেদনা ওঠে, অবস্থা সিরিয়াস হয়ে যেতে থাকে, যার ফলে সুকুমারীর বাবা তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় রাস্তার ভেতরেই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, আর এতে করে বাধ্য হয়ে তারা রাস্তায় রেস্ট নিতে শুরু করে। ঠিক তখনই তাদের ঠিক পাশেই একটা গাছের মধ্যে অনেক জোরে বজ্রপাত হয়, আর এতে তারা অনেক ভয় পেয়ে যায়। এরপরে অনেক কষ্টে তারা সুকুমারীর মাকে হাসপাতালে নিয়ে আসে, আর এরপরেই সে সেখানে একটি বাচ্চা প্রসব করে। বাচ্চাটা বাইরে আসার পরেই দেখা যায় তার পুরো গায়ে কারেন্টের ঝলকানি দেখা যাচ্ছিল, আর এটা দেখে ডাক্তার ভয় পেয়ে যায়। ডাক্তার সুকুমারীর বাবাকে বলে, বাচ্চার পুরো গায়ে কারেন্ট লেগে রয়েছে, ওকে স্পর্শ করাটা বিপজ্জনক হতে পারে। এদিকে দেখা যায় যখনই জ্ঞান ফেরে সুকুমারীর মা নিজের নবজাত সন্তানকে দেখে কোলে নেওয়ার লোভ সামলাতে পারে না, যদিও সুকুমারীর বাবা তাকে সাবধান করে দেয় আর বলে ওকে স্পর্শ করাটা বিপজ্জনক হতে পারে। কিন্তু মায়ের মন তো, সে কোনো বাধাই মানে না,
বরং সুকুমারীকে কোলে নিয়ে নেয়। তখনই সুকুমারীর বাবা অবাক হয়ে যায়। দেখা যায় সুকুমারীর মায়ের আসলে কিছুই হয়নি। এটা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়। এরপরেই দেখা যায় সুকুমারীর মা যখন সুকুমারীকে নিয়ে দুধ পান করায়, আদর করে, তখনই দেখা যায় ধীরে ধীরে তার শরীর থেকে সেই কারেন্টটা কমে যেতে শুরু করে। আর এটা দেখে সুকুমারীর বাবা অনেক খুশি হয়। সেও তার মেয়েকে কোলে নেয়। আর দেখা যায় সেখানেও একই রকমভাবে সবকিছু ঠিকঠাকই থাকে, অর্থাৎ ইলেকট্রিক শক খায় না। এতে করে তারা দুজনে অনেক খুশি ছিল, কারণ সে ভেবেছিল মায়ের ভালোবাসা তার সন্তানের গায়ে থাকা কারেন্টটা ধীরে ধীরে কমিয়ে দিয়েছিল। সুকুমারীর মা যতদিন তার সাথে ছিল তার এই সমস্যাটা একেবারেই হয়নি, কিন্তু হঠাৎ করে সুকুমারীর মা মারা যায়। আর এরপরেই তার শরীরে আবারও সেই কারেন্ট দেখা যায়। সুকুমারী তার মাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিল। আর এরপরে থেকেই তার জীবনটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আর এরপরেই চলে আসে সেই রাতের ঘটনা, যেখানে সেই কিডন্যাপার লোকগুলো চলে এসেছিল গ্রামে বাচ্চাদের কিডন্যাপ করতে। আর তখনই সুকুমারীর বাবা প্রথমবারের মতো দেখতে পায় তার মেয়ের শরীরে আবারও সেই ইলেকট্রিক শকের পাওয়ারটা ফিরে এসেছিল। এছাড়া সেই কিডন্যাপাররাও ধমকি দিয়েছিল তারা তাদেরকে ছাড়বে না। আর এই জন্য নিজের মেয়ের সুরক্ষার কথা ভেবে তারা সেই গ্রাম ছেড়ে চলে আসে। এই গ্রামে এসে নতুনভাবে বাঁচতে শুরু করে। যদিও এখানে তার তেমন কোনো বন্ধু বান্ধবীও ছিল না। তার সেই সত্যিটা জানার পরে শুধুমাত্র সে বান্ধবী হিসেবে মিনাকে পেয়েছিল। আর বিয়ের পরে সে যখন একজন ইয়াদগিরির মতো হাজবেন্ড পেয়েছে তখন সে অনেক খুশি হয়েছিল, ভেবেছিল তার জীবনটা আবার হাসি খুশিতে ভরে যাবে। কিন্তু যখনই ইয়াদগিরির মুখ থেকে সে এমন কথা শুনতে পায় তখন তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় একটা মদের দোকানে সেই শেঠ এবং গুরুর কয়েকজন লোক কথা বলছিল আর মদ খাচ্ছিল। তারা সেখানে অনেক হাসি মজা করছিল দিনেশকে নিয়ে, যে তারা কিভাবে দিনেশকে ব্যবহার করে তার পরিবারে অশান্তি লাগিয়ে দিয়েছে। আর দেখা যায় পাশেই বসে মদ খাচ্ছিল দিনেশও এই সব কথা শুনে ফেলে আর নিজের ভুলটা বুঝতে পারে যে গুরুকে সে তার লিডার মেনেছে সেই গুরুই আসলে শুধুমাত্র তাকে ব্যবহার করেছে আর তার সংসারে শুধু অশান্তিই লাগিয়েছে। রেগে দিনেশ চলে যায় গুরুর কাছে আর বলে, তুমি আমার সাথে এত বড় প্রতারণা কেন করলে? আমি তোমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করেছি। অবশেষে গুরুর লোকেরা দিনেশকে সেখানে বেঁধে রাখে। তখনই গুরুর লোকেরা এক এক জায়গায় উড়ে যেয়ে পড়তে শুরু করে আর সবাই ভাবতে থাকে এটা দিনেশের ছোট চাচার কাজ, কারণ দিনেশের ছোট চাচা তখন সেখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু দেখা যায় আসলে এর পেছনে ছিল ইয়াদগিরি। যদিও ইয়াদগিরি দিনেশের উপরে রেগেছিল, কিন্তু ভাইয়ের বিপদে সে তাকে একা ফেলে রেখে যেতে পারে না। আর এই জন্য দিনেশকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে আর দুই ভাই মিলে গুরুর লোকদের পেটায়। অন্যদিকে ইয়াদগিরি প্রচন্ড রেগে গিয়েছিল দিনেশের বাবার উপরে, অর্থাৎ তার চাচার উপরে। ইয়াদগিরি তার চাচাকে বলে, আপনারা সবসময় লড়াই করে এসেছেন আর আপনাদের লড়াইয়ের প্রভাবটা আমাদের উপরে পড়েছে, আমরাও লড়াই করেছি, তাই সামনে থেকে আশা করব আপনারা এমনটা আর কখনো করবেন না। ইয়াদগিরির চাচাও এই বিষয়টা বুঝতে পারে। এদিকে ইয়াদগিরির মা বলে, সব দোষ কিন্তু তোমার স্ত্রীর নয়, তোমারও রয়েছে। সুকুমারী যে তার সমস্যার কথা তোমাকে লুকিয়েছে এই দোষটা কিন্তু পুরোপুরি তারও নয়, তোমারও রয়েছে। এছাড়া তুমি মেয়েটিকে অনেক কড়া কথা বলে কষ্ট দিয়েছো। মেয়েটি যখন এখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল তুমি তাকে ফেরাওনি, এমনকি মেয়েটি চলে গেছে 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও তুমি তাকে আনতে পর্যন্ত চাওনি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে তোমার। ইয়াদগিরিও নিজের পুরো ভুলটা বুঝতে পারে আর ইমোশনাল হয়ে যায় আর তার মাকে জড়িয়ে ধরে বলে, ঠিকই বলেছো তুমি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এখনই ওকে নিয়ে আসতে যাব। তার মা বলে, আর দেরি করো না, এখনই চলে যাও। আর তখনই দেখা যায় ইয়াদগিরি সেখানে একা যায় না, পুরো পরিবার তার সাথে চলে যায়। আর এ থেকেই বোঝা যাচ্ছিল পরিবারের মাঝে যে দূরত্বটা ছিল সেটা ধীরে ধীরে কমে আসছিল। এদিকে সুকুমারীর বান্ধবী মিনার প্রসব বেদনা ওঠে, সে ব্যথায় ছটফট করতে থাকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দেখা যায় তার ভেতরে অনেক কমপ্লিকেশন ছিল, জটিলতা ছিল। আর এই জন্য যখন ডেলিভারি হয় দেখা যায় বাচ্চাটা মৃত ছিল। এটা দেখে সুকুমারী অনেক বেশি কষ্ট পায়, কারণ সে জানতো তার বান্ধবী মিনার এই বাচ্চাটাকে নিয়ে কত আশার স্বপ্ন ছিল, কিন্তু এক নিমিষে সবকিছু শেষ হয়ে গেল। এখন সে কাঁদতে কাঁদতে যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখনই ভুলে তার হাতটা সেই বাচ্চার হাতে লেগে যায়। কিন্তু দেখা যায় সেই স্পর্শে বাচ্চাটা এবার আর কোনো ইলেকট্রিক শক খায় না, বরং ঘটনা ঘটে উল্টো। সেই ইলেকট্রিক শক খেয়ে বাচ্চাটা নড়তে শুরু করে, অর্থাৎ সে জীবিত হয়ে যায়। সুকুমারী নিজেও অবাক হয়ে যায়। সে ভাবতো তার এই ক্ষমতা দিয়ে সবসময় বাজে কিছু হবে, ভালো কিছু হবে না, কিন্তু আজকে যেটা হলো সেটা সে নিজেও বিশ্বাস করতে পারছে না। এদিকে সেখানে যে ঘটনাটা ঘটেছে গ্রাম প্রধানের এক আত্মীয় সেটা দেখে ফেলে আর ধীরে ধীরে সবাই সুকুমারীর প্রশংসা করতে থাকে। তখন তারা বুঝতে পারে যে এতদিন তারা সুকুমারীকে শুধুমাত্র ভুলই বুঝে এসেছে। সুকুমারী যে তাদের কত বড় উপকার
কন্ট্রোল করতে পারে সেটা তারা কখনো বোঝারই চেষ্টা করেনি। এরপরেই গ্রামবাসীরা নিজেদের ভুল বোঝে আর সুকুমারীকে তারা আপন করে নেয়। এত বছর পরে সুকুমারীর মনে হতে থাকে এটা তার নিজের গ্রাম আর এই গ্রামের মানুষগুলো তার খুব আপন। এদিকে সুকুমারী বাড়ি ফিরে দেখে ইয়াদগিরি এবং তার পরিবারের সবাই তাকে ফিরিয়ে নিতে এসেছিল। ইয়াদগিরির মা আর চাচি অনেক ভালোভাবে সুকুমারীকে বলে তাদের সাথে চলে যাবার জন্য, কিন্তু সুকুমারী সরাসরি না করে দেয় যে সে যাবে না। এদিকে ইয়াদগিরিও তার সাথে একা কথা বলে, তার কাছে ক্ষমা চায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপরে হতাশ হয়ে ইয়াদগিরি যখন ফিরে আসতেই যাবে তার আগে সুকুমারীকে সে একটা কথা বলে। সেটা শুনে তার মনের ভেতরে যে জমে থাকা স্মৃতিগুলো ছিল সেগুলো আবারও জেগে ওঠে। সুকুমারীর মা ছোটবেলায় তাকে সবসময় বলতো তুমি নিজেকে কারোর সাথে তুলনা করবে না, আর কেউ যদি তোমাকে অন্য কারোর সাথে তুলনা করে সেটা তুমি একেবারে মাথায় নেবে না, কারণ তুমি সবার থেকে ভালো এবং সবসময় আলাদা। আর তখনই সুকুমারী বুঝতে পারে আসলে এই কথাটার শিকার হচ্ছে ইয়াদগিরি। ছোটবেলা থেকে ইয়াদগিরিকে সবসময় সবার সাথে তুলনা করা হতো আর ইয়াদগিরিও চাইতো সে সবার থেকে বেস্ট হবে, আর এর ফলে ধীরে ধীরে সে এমন হয়ে উঠেছে। আর এর কারণে সেই দিন সে নিজের মেজাজ হারিয়ে ফেলেছিল আর ভুলবশত রাগের মাথায় সে সুকুমারীকে এমন বাজে বাজে কথা বলে দেয়। সুকুমারীও তখন নিজের ভুল বুঝতে পারে আর দৌড়ে এসে ইয়াদগিরিকে জড়িয়ে ধরে। আর তখনই সে অবাক হয়ে যায়, কারণ তখন কোনো ইলেকট্রিক শকই লাগেনি ইয়াদগিরির। আর তখনই তার মায়ের কথা মনে পড়ে। তার মা যখন তাকে ভালোবেসে স্পর্শ করত, খাইয়ে দিত, তখন কোনো ইলেকট্রিক শকই তার গায়ে লাগেনি। আর তখনই সে বুঝতে পারে ইয়াদগিরিও তাকে মন থেকে ভালোবাসে, আর এই জন্য সে যখন তাকে স্পর্শ করেছে ইলেকট্রিক শক খায়নি। আর এভাবেই ধীরে ধীরে সুকুমারী নিজের শক্তির আসল অর্থটা বুঝতে পারে, অর্থাৎ যে সুকুমারীকে সত্যিকারের ভালোবাসবে তার ক্ষেত্রে এই ইলেকট্রিক শকটা কাজ করবে না। আর এতে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়, তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। আর এটা দেখে পরিবারের লোকেরা অনেক খুশি হয়ে যায়। এর কিছু সময় পরেই দেখা যায় সুকুমার গর্ভবতী ছিল এবং তার বাচ্চার ডেলিভারি হওয়ার সময় হয়ে গিয়েছিল। পুরো পরিবার হাসপাতালের বাইরেই অপেক্ষা করছিল চিন্তিত হয়ে। ঠিক তখনই সেখানে ডক্টর চলে আসে আর নতুন একটা সমস্যার কথা বলে। বাচ্চার জন্মটা স্বাভাবিকই হয়েছে, কিন্তু বাচ্চার শরীরে কারেন্ট রয়েছে, যেই তাকে স্পর্শ করছে সেই ইলেকট্রিক শক খাচ্ছে। এটা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে সুকুমারীর সাথে যে প্রবলেমটা ছিল সেটা তার বাচ্চার মধ্যেও রয়েছে। তারা যখন বাচ্চাকে দেখতে যায় এবং স্পর্শ করে তারাও সেখানে ইলেকট্রিক শক খেয়ে বসে। কিন্তু দেখা যায় সুকুমারীর মায়ের মতো সুকুমারী যখন সেই বাচ্চাটাকে স্পর্শ করে তার কোনো শক লাগে না, অর্থাৎ একই রকমভাবে বাচ্চাটিকে যে সত্যিকারে ভালোবাসবে তার ক্ষেত্রে এই ইলেকট্রিক শকটা কাজ করবে না। এদিকে সেই পরিবারে আরও একটা মজার ঘটনা ঘটে যায়, আর এমন মজার একটা ঘটনার মাধ্যমে এই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।